প্রিয় পাঠক, আমার নাম প্রিয়া। আমি জানি আপনারা অনেকেই এই চ্যানেলে আসেন জীবনের কিছু সত্যি, কিছু গোপন কথা শুনতে, এমন কিছু কথা যা সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে আমরা মুখ ফুটে কাউকে বলতে পারি না। আজ আমি আপনাদের আমার জীবনের তেমনই একটা গোপন অধ্যায়ের কথা বলবো। এই গল্পটা আমার একদম নিজের জীবনের। প্রতিটি ঘটনা, প্রতিটি অনুভূতির সাক্ষী শুধু আমি আর সেই মানুষটি। আমি জানি গল্পটা শুনে অনেকে হয়তো আমায় ভুল বুঝবেন বা হয়তো ভাববেন এই কেমন সম্পর্ক, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতি আর একাকিত্ব মানুষকে এমন কিছু জটিল পথে ঠেলে দেয় যার সামাজিক কোনো নাম বা মান্যতা থাকে না। যদি এমন আরও অনেক জীবনের না বলা কথা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন। আপনাদের সমর্থন আমাদের মতো আরও অনেক প্রিয়াকে সাহস যোগায় তাদের কথা বলতে। আসুন তাহলে শুরু করি আমার সেই নিষিদ্ধ প্রেমের গল্প। তখন আমার বিয়ে হয়েছে প্রায় ৮ বছর। ৮টা বছর হয়তো খুব দীর্ঘ সময় নয়, কিন্তু একটা বিবাহিত জীবনে ৮ বছর মানে যথেষ্ট লম্বা একটা সময়, যখন সম্পর্কটা আবেগ আর নতুনত্বের মোড়ক ছেড়ে অভ্যাসের চাদরে ঢেকে যায়। আমার স্বামী রতন মানুষটা খারাপ নয়, সে তার মতো করে ভালো। ব্যবসা নিয়ে তার দিনরাত চিন্তা, আর ব্যবসার দৌড়েই তার সব মনোযোগ। রাতে যখন সে বাড়ি ফেরে, তার শরীরে থাকে দিনের ক্লান্তির গন্ধ। কথা খুব কম বলতো, বললেও তা শুধু সংসারের দরকারি জিনিস নিয়েই। আমার জীবনটা বাধা পড়ে গিয়েছিল ৪ দেয়ালের মধ্যে। দুপুরগুলো কাটত কাজের ফাঁকে পুরনো সিরিয়াল দেখে, আর বিকেলগুলো একঘেয়েমি আর অস্থিরতায়। আমার না ছিল তেমন কোনো বন্ধু, না ছিল নিজেকে ব্যস্ত রাখার মতো কোনো কাজ। রতনের কাছে আমার চাওয়া ছিল সামান্য মনোযোগ, শুধু একটু কথা, একটু সময়, কিন্তু সেই সময়টুকুও সে দিতে পারত না। আমি বুঝতে পারতাম আমি আসলে একলা হয়ে যাচ্ছিলাম। আমার হাসির শব্দেও যেন সেই পুরনো মিষ্টতা আর ছিল না। আয়নায় নিজেকে দেখতে গিয়েও দেখতাম চোখে কেমন একটা শুষ্কতা। আমাদের বাড়ির দোতলার একটা ঘর অনেকদিন ধরেই খালি পড়েছিল। রতন একদিন বলল, ঘরটা ফেলে রেখে লাভ কি, ছাত্র ভাড়াটিয়া রাখলে কিছু টাকাও আসবে, আর তুইও একটু সঙ্গীও পাবি। আমার তখন একটু সঙ্গী দরকার ছিল, কারণ আমার সবথেকে বড় ফাঁকটা ছিল এই একাকিত্ব। মাসখানেক পর আমাদের সেই ফাঁকা ঘরে ভাড়াটিয়া এলো। নাম শুভ্র, দেখতে খুবই সাধারণ, চোখে মোটা ফ্রেমের চশমা, আর প্রথম দেখাতেই কেমন যেন লাজুক। ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছে, ফাইনাল ইয়ারের প্রস্তুতি নিতেই সে আমাদের এলাকায় এসেছে। প্রথম দিন শুভ্র এসেই আমার পা ছুঁয়ে প্রণাম করেছিল। আমি চমকে গিয়েছিলাম, আজকালকার ছেলেদের মধ্যে এমন নম্রতা সত্যিই বিরল। সে আমাকে বৌদি বলে ডাকত, খুব ধীরে, সবসময় মাথা নিচু করে কথা বলত। তার মধ্যে একটা অদ্ভুত সরলতা ছিল। প্রথম কয়েকটা দিন শুভ্র আর আমার মধ্যে ভাড়াটিয়া আর বাড়ির কর্ত্রীর সম্পর্কই ছিল। সকালে ঘুম থেকে ওঠা, ঘর গুছিয়ে দেওয়া, সময় মতো তাকে খাবার দেওয়া। রতন খুব খুশি ছিল, কারণ শুভ্র তার ঘরের কাজ নিজেই সারত, কোনো ঝামেলা করত না। কিন্তু ধীরে ধীরে শুভ্রর মনোযোগের ধরনটা পাল্টাতে শুরু করল। আমার মনে আছে, একদিন আমি রান্নাঘরে পেঁয়াজ কাটছিলাম, চোখে জল আসছিল খুব। শুভ্র সিঁড়ি দিয়ে উঠছিল। আমাকে ওই অবস্থায় দেখে সে থমকে দাঁড়াল। বৌদি, আপনি কাঁদছেন কেন? তার গলায় কেমন একটা উদ্বেগের সুর। আমি চোখ মুছে হেসে বললাম, আরে না, পেঁয়াজ কাটছি তো তাই। সে সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল, আর মিনিট দুয়েকের মধ্যেই ফিরে এলো একটা ফ্যান নিয়ে। রান্নাঘরের এক কোণে ফ্যানটা চালিয়ে দিয়ে বলল, এই নিন, এবার আর চোখে জল আসবে না। আপনি একা একা এত কষ্ট করেন কেন? আমাকে ডাকতে পারতেন। কথাটা খুবই ছোটো, কিন্তু ৮ বছর ধরে যে মানুষটা আমার পাশে থেকেও আমার মনের খবর রাখেনি, তার তুলনায় এই অচেনা ছেলেটার সামান্য মনোযোগ আমার মনের এক কোণে যেন একটা ছোট্ট উষ্ণতার সৃষ্টি করল। আমি তখন বুঝতে পারিনি এই মনোযোগই হতে চলেছে আমাদের সম্পর্কের প্রথম সিঁড়ি। এরপর থেকে এমন ছোট ছোট ঘটনা প্রায়ই ঘটতে থাকল। আমি ছাদে গেলে সেও বই হাতে উঠে আসত। রতন যখন জিজ্ঞাসা করত, কি করছিস শুভ্র, সে বলতো, বৌদির সাথে চা খাচ্ছিলাম। রতনের কোনো সন্দেহ হতো না, কারণ তার কাছে এসব ছিল খুবই সাধারণ। আসলে শুভ্র খুব ভালো একজন শ্রোতা ছিল। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল, রতন সেদিনও ফেরেনি। আমি রান্নাঘরের জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর আপন মনে দীর্ঘশ্বাস ফেলছিলাম। শুভ্র নিচে যাচ্ছিল, আমার মন খারাপ দেখে সে কাছে এলো। বৌদি, শরীর খারাপ? আমি বললাম, না রে, শরীর খারাপ নয়, আসলে মন খারাপ। প্রথমবারের মতো শুভ্র আমার দিকে চশমার ফাঁক দিয়ে সরাসরি তাকালো। তার চোখ দুটো ছিল খুব গভীর। সে আমার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো।
মন খারাপ কেন, কিছু হয়েছে? আমি সেদিন আমার সব কথা বলেছিলাম, আমার একাকিত্ব, রতনের উদাসীনতা, আমার স্বপ্নের অপূর্ণতা, সব। শুভ্র চুপ করে আমার কথা শুনেছিল, মাঝে মাঝে শুধু বুঝতে পারছি বলতো। সেদিন আমার মনে হয়েছিল এই প্রথম কেউ আমার ভেতরের মানুষটাকে দেখছে, শুধু গৃহিণী বা বৌদিকে নয়। কথাগুলো বলার পর আমার বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, জানো শুভ্র, এত কথা আমি রতনকেও কোনোদিন বলিনি। সে মৃদু হেসেছিল, কারণ রতনদা হয়তো শুনতে চাননি, আর আমি আপনার কথা শুনতে চেয়েছিলাম। তার এই শেষের কথাটা, আমি আপনার কথা শুনতে চেয়েছিলাম, এটা আমার ভেতরে একটা গোপন আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল, যে আকাঙ্ক্ষার নাম ছিল প্রাপ্তি। দিন যত যেতে লাগল, আমাদের সম্পর্ক ততটাই অপ্রকাশ্য একটা নির্ভরতার দিকে এগোতে থাকল। শুভ্র ছিল আমার কাছে এক নির্ভরতার প্রতীক, আর আমি ছিলাম তার কাছে একজন অভিভাবক এবং সম্ভবত তার অপূর্ণ কিছু অনুভূতির আশ্রয়। বিশেষত রাত 10টা বাজলেই পরিস্থিতি পাল্টাত। রতন তখন তার ব্যবসার ফাইল নিয়ে বসত অথবা দ্রুত ঘুমিয়ে পড়ত, আর শুভ্র তখন পড়াশোনা শেষ করে ছাদে বা নিচে এসে বসত। আমাদের কথোপকথনগুলো ক্রমশ ব্যক্তিগত হতে শুরু করল। একদিন শুভ্র তার জীবনের সবচেয়ে গোপন কথাটা আমাকে জানালো। সে তার বাবার কাছ থেকে অনেক চাপ পাচ্ছে ভালো ফল করার জন্য, আর তার নাকি পড়াশোনা একদম ভালো লাগছে না। সে খুব ভয়ে আছে যদি সে ব্যর্থ হয়। কথাগুলো বলার সময় তার চোখ ছলছল করছিল। আমি প্রথমবার দেখলাম এই লাজুক ছেলেটাকে এত অসহায়ভাবে। আমার ভেতর থেকে এক ধরনের মাতৃত্বসুলভ স্নেহ যেন উথলে উঠল। আমি অজান্তেই তার হাতটা ধরে ফেলেছিলাম। শুভ্র, কেঁদো না, জীবনে চাপ আসবেই, কিন্তু তোমার যদি ভালো না লাগে তাহলে কেন তুমি নিজেকে জোর করছো? তোমার বাবা মাকে বোঝাও, জীবন শুধু নম্বরের খেলা নয়। আমার হাতের উষ্ণতা সম্ভবত তার হাতে এক অপ্রত্যাশিত স্রোত বইয়ে দিয়েছিল। সে তার হাত সরায়নি, বরং আমার হাতের তালুর ওপর আলতো করে চাপ দিল। সেই চাপটা ছিল কৃতজ্ঞতা, কষ্ট আর অন্যরকম এক আবেগের মিশ্রণ। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ। আমি বিবাহিত, সে আমার ভাড়াটিয়া। আমাদের এই গোপন স্পর্শ, এই গভীর রাত জেগে একে অপরের ব্যক্তিগত দুর্বলতাগুলো জেনে ফেলা, এসবই তো ছিল সমাজের চোখে একটা ঘোর অন্যায়। কিন্তু কেন যেন আমার নিজেকে খুব জীবন্ত মনে হচ্ছিল। এরপর থেকে আমরা আরও সতর্ক হয়ে গেলাম। বাইরের পৃথিবীতে আমরা শুধুই বৌদি আর ভাড়াটিয়া, কিন্তু যখনই রতন ঘুমিয়ে পড়ত বা বাড়ি থেকে বের হতো, তখনই আমরা একে অপরের জগতে ঢুকে পড়তাম। একদিন রাতে শুভ নিচে এসেছিল জল চাইতে। তখন প্রায় রাত 12টা। আমি রান্নাঘরে গিয়ে জল দিচ্ছিলাম। হঠাৎ সে ফিসফিস করে বলল, বৌদি, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। আমি অবাক হয়ে তাকালাম। আমার পরনে ছিল একটা সাধারণ সুতির শাড়ি, কোনো সাজসজ্জা নেই। কি বলছিস তুই? আমি হাসি চেপে জিজ্ঞাস করলাম। না মানে, এমনি, আপনার এই শাড়িটাতে আপনাকে খুব ভালো মানিয়েছে। তার চোখ তখন আর চশমার আড়ালে লাজুক ছিল না, সেখানে ছিল এক ধরনের স্পষ্ট আকাঙ্ক্ষা, এক প্রকারের চাপা উত্তেজনা। সেই চাহনি আমার শরীরকে কেমন যেন অবশ করে দিল। আমার শরীরের ভেতরের ঘুমন্ত নাড়িটা হঠাৎ যেন জেগে উঠল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসলো। সে আর এক মুহূর্তও দাঁড়াল না। এক ঢোকে জলটা শেষ করে বলল, আমি যাই বৌদি, কাল সকালে ক্লাস আছে। সে চলে যাওয়ার পরও আমি অনেকক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রইলাম। তার ফেলে যাওয়া কিছু নীরব ইঙ্গিত আমার বুকে এসে যেন এক অচেনা ঢেউ তুলল। আমি বুঝলাম, এই সম্পর্ক এখন শুধু মানসিক নির্ভরতা নয়, এর সঙ্গে মিশে গেছে শারীরিক আকর্ষণ, যা পরিণতিহীন হওয়া সত্ত্বেও তীব্রভাবে আমাকে টানছে। একদিন ছিল পূর্ণিমা রাত। সেদিন রতন অফিসের কাজে শহরের বাইরে ছিল। শুভ্র সেদিন দুপুরেও কেমন যেন আনমনা ছিল। আমি সন্ধ্যায় তার ঘরে চা দিতে গিয়ে দেখি সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, হাতে বই, কিন্তু মন নেই। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। কি রে শুভ্র, এত মন খারাপ কেন? তোর কি শরীর খারাপ লাগছে? সে আমার দিকে ভুলে তাকালো, তার চোখে জল। বৌদি, একটা কথা আপনাকে বলা হয়নি। আমার রেজাল্ট বেরিয়ে গেছে। আমি একদম ফেল করিনি, কিন্তু আমার বাবার আশা মতো ফল করতে পারিনি। বাবা ফোনে খুব অপমান করেছেন আর বলেছেন আমি যেন আর এই মুখ নিয়ে বাড়ি না ফিরি। তার অসহায়তা সেদিন আমার মনকে আরও বেশি নাড়িয়ে দিল। তার বাবার কঠোর বাক্যগুলো শুনে আমার যেন নিজের ফেলে আসা অনেক কষ্টের কথা মনে পড়ল। এই ছেলেটা এই মুহূর্তে দুনিয়ার চোখে একা, শুধু আমি ছাড়া তার পাশে আর কেউ নেই। আমার আর কোনো দ্বিধা রইল না। আমি একদম কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। ছি শুভ্র, এমন কথা বলতে নেই। বাবা মায়েরা মুখে অনেক কিছু বলেন, কিন্তু সেটা রাগ করে। তুমি একদম মন খারাপ করো না। তুমি তো একা নও, আমি আছি তো।
আমার সান্ত্বনা দেওয়ার এই মুহূর্তে পাল্টে গেল অন্যরকম এক ঘনিষ্ঠতায়। শুভ্র মাথা নিচু করে আমার হাতটা ধরল, তারপর সেই হাতটা তার কপালের ওপর রাখল। তার চোখের জল আমার হাতের ওপর এসে পড়ল। আমি তাকে নিজের দিকে টেনে নিলাম, হয়তো স্নেহের বশে, হয়তো একাকিত্বের তাড়নায়, কিন্তু আমি তাকে আমার শরীরের খুব কাছে টেনে একটা গভীর আলিঙ্গন করলাম। শুভ্র শরীরের উষ্ণতা যখন আমার শরীরে এসে মিশল, আমার সমস্ত রক্ত যেন একসঙ্গে শিরা উপশিরায় ছুটে বেড়াতে লাগল। মনে হলো এই শরীরের জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। সে ধীরে ধীরে আমার কোমরটা আলতো করে চেপে ধরল। তার সেই স্পর্শে আমি যেন সব ভুলে গেলাম। সেই মুহূর্তে আমরা যেন স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা বা অন্য কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলাম না। আমরা ছিলাম শুধু দুটো একা মানুষ, যারা একে অপরের উষ্ণতা আর মনোযোগ খুঁজছিল। আলিঙ্গনটা যখন গভীর হল, আমার মনে হলো এই ছেলেটার কাছে আমি কাঁপা গলায় শুধু বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। ফোন রেখে ওপরে এসে দেখি শুভ্র নেই। তার ঘরের দরজা বন্ধ। বাইরে তখনও পূর্ণিমার আলো, কিন্তু ভেতরে তখনও সেই স্পর্শের আগুন জ্বলছে। সেই রাতের পর আমাদের স্বাভাবিক জীবনটা আর স্বাভাবিক থাকেনি। সম্পর্কটা শারীরিক পরিণতির দিকে না গেলেও মানসিক দিক থেকে আমরা দুজনেই যেন এক নতুন সম্পর্কের জালে জড়িয়ে গিয়েছিলাম। পরের দিনগুলোতে শুভ্র আমাকে দেখলেই চোখ নামিয়ে নিত। আমি তাকে দেখলেই আমার ভেতরে সেই রাতের উষ্ণতা ফিরে আসত। আমাদের মাঝে এখন এক অদৃশ্য দেওয়াল তৈরি হল, যা লোকচক্ষুর আড়ালে আমাদের গোপনে বেঁধে রাখত। আমরা এখন প্রকাশ্যে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতাম, কথা বলতাম খুব কম, কিন্তু যখনই আমাদের চোখাচোখি হতো তখনই সেই স্পর্শের স্মৃতি, সেই উত্তেজনার আগুন যেন নীরবে কথা বলত। আমাদের সম্পর্ক তখন শুধুমাত্র নীরব ইঙ্গিত, চাপা আকাঙ্ক্ষা আর গভীরতম এক গোপন বোঝাপড়ার উপর দাঁড়িয়েছিল। এর কোনো সামাজিক মর্যাদা ছিল না, ছিল শুধু দুজনের মনের গভীরে এক নিষিদ্ধ প্রেমের অধ্যায়। এর কিছুদিন পরই শুভ্র তার পরীক্ষা শেষ করে বাড়ি চলে গেল। যাওয়ার আগে সে আমাকে একটা ছোট্ট চিরকুট দিয়ে গেল। তাতে শুধু লেখা ছিল, বৌদি, আপনি আমার জীবনে আসা সবথেকে সুন্দর মানুষ, ধন্যবাদ। আপনার দেওয়া সেই উষ্ণতার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ভালো থাকবেন, আর নিজেকে আর একা ভাববেন না, শুভ্র। চিরকুটটা আমি এখনও লুকিয়ে রেখেছি, রতন বা অন্য কেউ জানে না। শুভ্র চলে গেছে, আমাদের সেই পরিণতিহীন অবৈধ সম্পর্কটাও শেষ হয়ে গেছে। এখন আবার আমার জীবনে সেই একাকিত্ব। কিন্তু মাঝে মাঝে যখন গভীর রাতে রতন ঘুমিয়ে পড়ে, তখন আমি ছাদে গিয়ে দাঁড়াই। পূর্ণিমার চাঁদ উঠলে আমার মনে পড়ে যায় শুভ্রকে, মনে পড়ে যায় সেই রাতের স্পর্শ, সেই নীরব ফিসফিসানি। আমি জানি সেই সম্পর্কটা সমাজের চোখে অপরাধ ছিল, কিন্তু আমার একলা জীবনে সেই নিষিদ্ধ প্রেম এনে দিয়েছিল অল্প সময়ের জন্য হলেও জীবনের স্বাদ। এই গল্পের কোনো সুন্দর সামাজিক সমাপ্তি নেই, কারণ এই ধরনের সম্পর্কের কোনো সমাপ্তি বা শুরু থাকে না, থাকে শুধু একরাশ গোপন স্মৃতি, যা একলা দুপুরে বা রাতে আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় আমি শুধু একজন গৃহিণী নই, আমি একজন নারীও, যার ভেতরেও গভীর প্রেম আর আকাঙ্ক্ষার জন্ম হতে পারে। এই হলো আমার জীবনের সেই গোপন গল্প, যা আর কেউ কোনোদিন জানতে পারবে না। আপনি যদি শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শুনে থাকেন, তবে আপনাকে অনেক ধন্যবাদ।